দিয়া। আজ আমি যে গল্পটা আপনাদের শোনাতে যাচ্ছি সেটা কোনো বানানো গল্প নয়। এটা আমার জীবনের এক গোপন অধ্যায়। এমন একটা অধ্যায় যা আমি কাউকে বলতে পারিনি, এমনকি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেও বলতে লজ্জা লাগে। সমাজ এই সম্পর্ককে নোংরা বলবে, পাপ বলবে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে মানুষ কখন যে কি করে বসে তা একমাত্র সেই জানে। গল্পটা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, কারণ আমার মতো এমন অনেক গোপন সত্য আপনারা এখানে জানতে পারবেন। চলুন আর দেরি না করে মূল ঘটনায় যাওয়া যাক। আমার বয়স এখন ৪২ ছুঁই ছুঁই, কিন্তু শরীর বা মন কোনোটাতেই বয়সের ছাপ পড়তে দিইনি। আমার স্বামী ইমতিয়াজ সাহেব পেশায় একজন বড় কন্ট্রাক্টর। কাজের সুবাদে তিনি মাসের ২০ দিনেই ঢাকার বাইরে থাকেন। অর্থের কোনো অভাব নেই আমাদের সংসারে, কিন্তু অভাব শুধু সময়ের আর একটু ভালোবাসার। আমার একমাত্র মেয়ে নাহিদা, গত বছর ওর বিয়ে হয়েছে। জামাইর নাম রহিম। ছেলেটা দেখতে যেমন কার্তিক, স্বভাবেও তেমন শান্ত। নাহিদার বিয়ের পরের বাড়িটা বড্ড খালি হয়ে গেল। ইমতিয়াজ সাহেব তার প্রজেক্ট নিয়ে ব্যস্ত, আর আমি এই বিশাল ডুপ্লেক্স বাড়িতে একা। নিঃসঙ্গতা যে মানুষকে কোন পথে নিয়ে যায় সেটা তখনও আমি বুঝিনি। ঘটনার সূত্রপাত মাস ৩ আগে। নাহিদা তখন গর্ভবতী, তাই ওর শাশুড়ির কাছে সিলেটে চলে গেছে। এদিকে রহিমের অফিস ঢাকায়, ও আমাদের বাড়ির কাছেই একটা ফ্ল্যাট নিয়ে থাকত। একদিন হঠাৎ তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। রহিম আমাকে ফোন করে জানালে ওর ফ্ল্যাটে কারেন্ট নেই, আরও কিছুটা অসুস্থ বোধ করছে। আমি জামাই হিসেবে ওকে পর ভাবতাম না, বরং ছেলের মতোই স্নেহ করতাম। আমি বললাম, বাবা তুমি এই অবস্থায় একা থেকো না, আমাদের বাড়িতে চলে এসো, গেস্ট রুমটা তো ফাঁকাই আছে। রহিম সেই রাতে আমাদের বাড়িতে এলো। জ্বরে গা পুড়ে যাচ্ছে ছেলেটার। আমি নিজের হাতে ওর সেবা করলাম, মাথায় জলপট্টি দিলাম, স্যুপ বানিয়ে খাওয়ালাম। ইমতিয়াজ সাহেবকে ফোন করলাম, কিন্তু নেটওয়ার্কের কারণে তাকে পেলাম না। সেই রাতটা ছিল অন্যরকম। বাইরে অঝোর ধারায় বৃষ্টি, আর ঘরের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা। রাত তখন প্রায় ২টো। আমি রহিমের রুমে গিয়েছিলাম ও ঠিক আছে কিনা দেখতে। গিয়ে দেখি ও ঘুমের ঘোরে গোঙচ্ছে। সম্ভবত জ্বরের ঘোরেই উলিটোপাল্টা স্বপ্ন দেখছিল। আমি ওর কপালে হাত রাখলাম, আগুনের মতো গরম। আমি যেই হাতটা সরাতে যাব, ঠিক তখনই রহিম খপ করে আমার হাত ধরে ফেলল। আমি চমকে উঠলাম। ওর চোখ বন্ধ, কিন্তু হাতের বাঁধন খুব শক্ত। ঘুমের ঘোরেই ও বিড়বিড় করে বলল, নাহিদা আমাকে ছেড়ে যেও না, আমার খুব কষ্ট হচ্ছে। বুঝলাম ও আমাকে নাহিদা ভাবছে। আমার উচিত ছিল হাতটা ছাড়িয়ে নেওয়া, কিন্তু কেন জানি না আমি পারলাম না। ওর সেই তপ্ত হাতের স্পর্শে আমার শরীরের ভেতর অনেক দিন ধরে জমে থাকা এক সুপ্ত আগ্নেয়গিরি যেন কেঁপে উঠল। আমার স্বামী গত ৫ বছরে আমাকে এতটা গভীরভাবে স্পর্শ করেনি যতটা আকুলতা রহিমের ওই জ্বরাক্রান্ত হাতের মুঠোয় হয়েছিল। আমি আলতো করে ওর চুলে বিলি কেটে দিতে লাগলাম। বললাম, আমি আছি তো বাবা, তুমি ঘুমাও। পরদিন সকালে রহিমের জ্বর কিছুটা কমল, কিন্তু ওর চোখের চাউনিতে আমি এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। ও আমার দিকে তাকালে কেমন যেন কুঁকড়ে যাচ্ছিল, আবার তাকাচ্ছিল খুব গভীরভাবে। দুপুরের খাবারের সময় ডাইনিং টেবিলে আমরা দুজন। আমি ওকে ভাত বেড়ে দিচ্ছিলাম। হঠাৎ ও বলল, মা কাল রাতে কি আমি কোনো ভুল করেছি? আমার কেমন যেন আবছা মনে পড়ছে আমি আপনাকে জড়িয়ে ধরেছিলাম। আমি প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য হাসলাম। ধুর পাগল, জ্বরের ঘোরে মানুষ কত কি করে, ওসব কিছু না। কিন্তু রহিম থামল না। ও আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু মা কাল রাতের সেই স্পর্শটা, ওটা তো স্বপ্নের মতো ছিল না। আপনার হাতের ছোঁয়াটা আমাকে অদ্ভুত এক শান্তি দিয়েছে। নাহিদাও আমাকে এভাবে মাথায় হাত বুলিয়ে দেয় না। ওর কথার সুরে এমন কিছু একটা ছিল যা শাশুড়ি হিসেবে আমার অস্বস্তি লাগার কথা, কিন্তু নারী হিসেবে ভালো লাগছিল। অনেকদিন কেউ আমার প্রশংসা করেনি। আমি শাড়ির আঁচলটা ঠিক করতে করতে বললাম, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপর থেকে রহিম প্রায়ই কোনো না কোনো অজুহাতে আমাদের বাড়িতে আসতে শুরু করল। অফিস থেকে ফেরার পথে কখনো মিষ্টি নিয়ে, কখনো বা শুধুই গল্প করতে। ইমতিয়াজ সাহেব তখনও ঢাকার বাইরে, বাড়ি ফাঁকা, তিশা সিলেটে, আমরা দুজন। একদিন বিকেলে আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। রহিম এলো। ও সোফায় আমার খুব কাছে ঘেঁষে বসল। আমি একটু সরে বসতে চাইলাম, কিন্তু ও আমাকে ইশারায় থামিয়ে দিল। ওর হাতে একটা শপিং ব্যাগ। মা আপনার জন্য একটা শাড়ি এনেছি, দেখবেন? আমি অবাক হলাম। হঠাৎ শাড়ি? এমনি, আপনাকে লাল রঙে খুব মানাবে। নাহিবার চেয়েও আপনাকে বেশি সুন্দর লাগে শাড়ি পরলে। প্রশংসাটা শুনে আমার কান গরম হয়ে গেল। আমি বললাম, কি যে বলো, আমি এখন বুড়ি হয়েছি। রহিম আমার চোখের দিকে তাকিয়ে বলল,
কে বলেছে আপনি বুড়ি হয়েছেন? আপনার দিকে তাকালে যে কোনো যুবকের বুকের ধরধরানি বেড়ে যাবে। ইমতিয়াজ আঙ্কেল হয়তো জহুরির মতো হিরে চিনতে পারছেন না। ওর এই কথাটা ছিল তীরের মতো আমার বঞ্চিত নারী সত্তায় আঘাত করল। আমি চুপ করে রইলাম। রহিম প্যাকেট থেকে শাড়িটা বের করে আমার গায়ে ধরল। ওর আঙুলগুলো অনিচ্ছাকৃতভাবেই হোক বা ইচ্ছাকৃতভাবে আমার ঘাড়ে আর পিঠের খোলা অংশে স্পর্শ করল। একটা বৈদ্যুতিক শকের মতো শিহরণ খেলে গেল আমার মেরুদণ্ড দিয়ে। আমি সরে আসলাম না, বরং সেই স্পর্শের উষ্ণতা উপভোগ করতে লাগলাম। রহিম সেটা লক্ষ্য করল। ও সাহস পেল। ও ফিসফিস করে বলল, মা, এই শাড়িটা এখনই পরে দেখাবেন? আমার খুব ইচ্ছে করছে আপনাকে দেখতে। আমি মন্ত্রমুগ্ধের মতো বেডরুমে গেলাম শাড়ি পরতে। শাড়ি পরার সময় আমার হাত কাঁপছিল। আয়নায় নিজেকে দেখে আজ নিজেরই অচেনা লাগছিল। লাল শাড়িতে আমাকে সত্যিই লাশ সময় লাগছিল। যখন ড্রয়িং রুমে ফিরে এলাম, রহিম আমাকে দেখে সোফা থেকে উঠে দাঁড়ালো। ওর চোখে ছিল আদিম এক মুগ্ধতা। ও ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসলো। ঘরের আবহাওয়ায় এক ভারী উত্তেজনা। ও আমার খুব কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। ও কাঁপা কাঁপা গলায় বলল, আপনি অসম্ভব সুন্দর। আপনাকে মা বলতে আজ আমার কষ্ট হচ্ছে। আমি মাথা নিচু করে বললাম, রহিম, এটা ঠিক হচ্ছে না। আমি তোমার শাশুড়ি। ও আমার থুতনি ধরে মুখটা তুলে ধরল। ওর চোখে ছিল এক আজব নেশা। ও বলল, সম্পর্ক তো সমাজ বানিয়েছে, কিন্তু মন কি সমাজ মানে? গত কয়েকটা দিন আমি কাজে মন দিতে পারছি না, শুধু এই মুখটা ভেসে উঠছে। কাল রাতেও স্বপ্নে আপনাকে দেখেছি। আমি ওকে বাধা দিতে পারলাম না। আমার ভেতরকার অবদমিত নারী তখন বিদ্রোহ করছে। রহিম আমার কোমরের কাছে হাত রাখল। ওর স্পর্শে আমার শরীর যেন মোমের মতো গলে যেতে লাগল। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। সেই মুহূর্তের বর্ণনা দেওয়া খুব কঠিন। ও যখন আমাকে জাপটে ধরল, আমি অনুভব করলাম এক বন্যতা। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হলো। আমি নিজের উপর আয়ত্ত হারিয়ে ওর শক্ত পিঠে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে আরও নিবিড়ভাবে চেপে ধরলাম। আমাদের নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল, আর চারপাশের পৃথিবীটা যেন ঝাপসা হয়ে আসছিল। আমরা ভুলে গিয়েছিলাম আমাদের সম্পর্ক, ভুলে গিয়েছিলাম সমাজ। ড্রয়িং রুমে সেই সোফাতেই আমাদের সম্পর্কের এক নতুন নিষিদ্ধ অধ্যায় শুরু হলো। ও আমাকে পাগলের মতো আদর করতে লাগল, আর আমি সেই আদরে নিজেকে সঁপে দিলাম। আমার মনে হলো এত বছর পর আমি বেঁচে আছি। সেই বিকেলের পর থেকে আমাদের সম্পর্কটা আর স্বাভাবিক রইল না। রহিম প্রায়ই আসত। আমরা দুজন দুজনকে নতুন করে আবিষ্কার করলাম। কখনো রান্নাঘরে, কখনো আমার বেডরুমে আমাদের এই লুকোচুরি খেলা চলতে লাগল। একদিন রহিম আমাকে বলল, নাহিদা ফিরে এলে আমরা কি করব? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, জানি না রহিম, তবে এই কটা দিন আমার জীবনের শ্রেষ্ঠ সময়। তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। নাহিদা ফিরে এসেছে আজ 1 সপ্তাহ হলো। রহিম এখন আর আগের মতো ঘন ঘন আসে না, কিন্তু যখনই আমরা সামনাসামনি হই আমাদের চোখের ইশারায় কথা হয়। কেউ জানে না এই ভদ্র শাশুড়ি আর সুবোধ জামাইয়ের মাঝে কতটা আগ্নেয়গিরি লুকিয়ে আছে। মাঝে মাঝে রাতে যখন রহিম আর নাহিদা আমাদের বাড়িতে থাকে, তখন ডাইনিং টেবিলে বা করিডোরে রহিমের সাথে আমার সামান্য ধাক্কা লাগলেই আমার শরীর শিউরে ওঠে। আমরা জানি এটা ভুল, কিন্তু এই ভুলের মাদকতা যে এত তীব্র তা আমরা আগে বুঝিনি। আমি জানি না এই সম্পর্কের শেষ কোথায় হবে। হয়তো একদিন সব জানাজানি হবে, হয়তো হবে না, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি এই নিষিদ্ধ সুখের সাগরে ডুব দিয়ে থাকতে চাই। বন্ধুরা, এই ছিল আমার জীবনের গল্প। আপনারা আমাকে জাজ করবেন না প্লিজ। পরিস্থিতি মানুষকে কোথায় নিয়ে যায় তা বলা কঠিন। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দিন। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের মিষ্টি ভয়েস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন।